আসসালামু আলাইকুম। আমাদের লাস্ট ক্লাসে আমাদের হচ্ছে যে রেকর্ডটা করছিলাম লাইভ ক্লাসে, ওইটা আসলে ফুলি রেকর্ড হয় নাই এবং অনেকেই হচ্ছে ক্লাসটা করতে পারো নাই। সো ওই যে আমাদের লাইভ ক্লাসের যে রেকর্ডটা হয় নাই, এটা আমারই ভুলে হচ্ছে রেকর্ড অপশন অন করতে ভুলে গেছিলাম। সো ওইটার একটা শর্ট ভার্সন, হ্যাঁ, ওইটার একটা শর্ট ভার্সন এবং সংক্ষেপ আলোচনা আমি এই ক্লাসে করে দিতেছি, এবং ওই ক্লাসে আমি বেশি ক্লাস নেই। ওই ক্লাসে আমি ক্লাস নিয়েছিলাম হচ্ছে 40 মিনিটসের মতো। ঠিক আছে, ওই লাইভ ক্লাসটাতে 40 মিনিটসের মতো নিয়েছিলাম। তো আশা করি এই রিক্যাপ ক্লাসটা আমাদের 30 মিনিটের মধ্যেই শেষ হয়ে যাবে। আচ্ছা, সো আমরা কি পড়তেছিলাম? আমরা পড়তেছিলাম হচ্ছে অক্সিজেন পরিবহন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহন। ঠিক আছে, আমি একটু ফাস্ট যাব, কারো যদি বুঝতে প্রবলেম হয় একটু স্পিড স্লো করে দেখতে পারো, ইউটিউব স্পিড স্লো করা যায়, বা হচ্ছে একটু মানে হচ্ছে দুইবার ভিডিওটা দেখে নিতে পারো। ঠিক আছে, তো চলো, আমরা বলছিলাম অক্সিজেন পরিবহন। অক্সিজেন পরিবহন আমাদের কয়ভাবে হয়? দুইভাবে। অক্সিজেন পরিবহন কয়ভাবে হয়? দুইভাবে। একটা হচ্ছে ভৌত দ্রবণ রূপে, একটা হচ্ছে ভৌত দ্রবণ রূপে, এবং আরেকটা কি? আরেকটা হচ্ছে রাসায়নিক যৌগ রূপে। ভৌত দ্রবণ মানে কি? একটা দ্রবণ। এখন দ্রবণটা কি? ওই দ্রবণটা হচ্ছে রক্তের রক্তরস। সো কিচ্ছু না, ভৌত দ্রবণ মানেই বুঝবা অক্সিজেনটা রক্তরসের মাধ্যমে, রক্তরসের মাধ্যমে পরিবাহিত হচ্ছে। এবং এখানে কতটুক পরিবাহিত হয়? এখানে খুবই কম, মাত্র 100 মিলি রক্তে মাত্র 0.2 থেকে 0.3 মিলি অক্সিজেন রক্তরসে পরিবাহিত হয়। সো এই হিসাবটা মনে রাখা লাগবে। যদি আমি পার্সেন্টেজে বলি তাহলে এটা হচ্ছে আমার 0.2 থেকে 0.3%, ওই সেম কথাই। ঠিক আছে, হ্যাঁ, এটা একটু মনে রাখবা। সো ভৌত দ্রবণ মানে কি? ভৌত দ্রবণ মানে হচ্ছে রক্তরসের মাধ্যমে পরিবাহিত হবে। এবং এটা কত পার্সেন্ট অক্সিজেন পরিবাহিত হবে রক্তরসের মাধ্যমে? 0.2 থেকে 0.3% রক্ত, বা 0.2 থেকে 0.3 মিলি অক্সিজেন। ঠিক আছে, বা 0.2 থেকে 0.3% অক্সিজেন। আচ্ছা, এখন আসি রাসায়নিক যৌগ রূপে। রাসায়নিক যৌগটা কি? রাসায়নিক যৌগ মানে হচ্ছে, আমরা জানি, সবাই জানি, অক্সিজেন রক্তে লোহিত রক্তকণিকা, অক্সিজেন রক্তের লোহিত রক্তকণিকায় অবস্থিত হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে অক্সি হিমোগ্লোবিন গঠন করে। আচ্ছা, এটা আমরা ছোটবেলা থেকে পড়ে আসতেছি। অক্সিজেনটা কার মাধ্যমে পরিবাহিত হয়? লোহিত রক্তকণিকার মধ্যে আবার কার সাথে যুক্ত হয়? হিমোগ্লোবিন। সো ওই যে অক্সিজেন প্লাস হিমোগ্লোবিন ইকুয়াল টু অক্সি হিমোগ্লোবিন। হ্যাঁ, এই যে অক্সিজেন রক্ত প্রবেশ করে লোহিত রক্তকণিকায় অবস্থিত, লোহিত রক্তকণিকায় কোনটা অবস্থান করে? হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয় অক্সিজেন প্লাস হিমোগ্লোবিন ইকুয়াল টু অক্সি হিমোগ্লোবিন যৌগ গঠন করে। তো এইটা সিকিউর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না অক্সিজেন পরিবহনটা। মেনলি কার্বন ডাইঅক্সাইড পরিবহনই আমাদের সিকিউর জন্য 5 স্টার। কার্বন ডাইঅক্সাইড পরিবহন আমাদের সিকিউর জন্য 5 স্টার টপিক। সো এটা জাস্ট যতটুকু পরে দিলাম ততটুকু পড়বা। ঠিক আছে, সো এখান থেকে আমরা কী পড়লাম? অক্সিজেন পরিবহন দিয়ে কোয়েশ্চেন। অক্সিজেন পরিবহন কয়ভাবে হয়? অ্যান্সার দুইভাবে। কয়ভাবে হয়? দুইভাবে। একটা, দেন হচ্ছে ভৌত দ্রবণ রূপে। কি কি হেডলাইন পড়বা? ভৌত দ্রবণ রূপে, আর একটা হচ্ছে রাসায়নিক যৌগ রূপে। এখন ভৌত দ্রবণ মানে কি? ভৌত দ্রবণ মানে হচ্ছে অক্সিজেনটা কোথায় পরিবাহিত হবে? রক্তের রসের মাধ্যমে অক্সিজেনটা এক স্থান থেকে অন্য স্থানে যাবে, মানে পরিবহন হবে। আরেকটা হচ্ছে রাসায়নিক যৌগ রূপে। রাসায়নিক যৌগটা কি? রাসায়নিক যৌগটা হচ্ছে লোহিত রক্তকণিকায় অবস্থিত হিমোগ্লোবিন। লোহিত রক্তকণিকায় অবস্থিত হিমোগ্লোবিনের সাথে অক্সিজেন যুক্ত হয়ে অক্সি হিমোগ্লোবিন তৈরি করবে। ঠিক আছে, আচ্ছা, এই বিক্রিয়াটার দরকার নেই, শেষ। এবং এইটার মাধ্যমে লিখে নাও, রাসায়নিক যৌগরূপে হচ্ছে 97 থেকে 99% হচ্ছে অক্সিজেনই এই রাসায়নিক যৌগরূপে পরিবাহিত হয়। 97 থেকে 99% অক্সিজেন রাসায়নিক যৌগরূপে পরিবাহিত হয়, এটা লিখে নাও, 97 থেকে 99। আচ্ছা, এখন আসে কার্বন ডাইঅক্সাইড। এখন রক্তে কার্বন ডাইঅক্সাইড কয়ভাবে পরিবাহিত হতে পারে? খুবই সহজ আনসার হচ্ছে 3ভাবে। রক্তে কার্বন ডাইঅক্সাইড যেমন অক্সিজেন কয়ভাবে পরিবাহিত হয়? 2ভাবে। এরকম কার্বন ডাইঅক্সাইড কয়টা রূপে বা কয়ভাবে পরিবাহিত হতে পারে? 3ভাবে। এবং সেই 3টে ভাগ কী কী? আমরা হেডলাইন অবশ্যই মুখস্থ করতে হবে, এবং এটা কিন্তু সিকিউর জন্য 5 স্টার। হেডলাইন কী কী? ভৌত দ্রবণ রূপে, 1 নম্বর হচ্ছে ভৌত দ্রবণ রূপে, 2 নম্বর হচ্ছে কার্বোমিনো যৌগ রূপে, 2 নম্বর হচ্ছে কার্বোমিনো যৌগ রূপে, এবং 3 নম্বর হচ্ছে আমাদের বাইকার্বনেট যৌগ রূপে। এগুলো কালকেই পড়াইছিলাম আগের ক্লাসে, ক্লাস নাম্বার 2। আচ্ছা, এখন আমরা ব্রিফলি পড়বো। ঠিক আছে, দেখো, ভৌত দ্রবণ। আচ্ছা, ভৌত দ্রবণ মানেই হচ্ছে রক্তরস। আমরা অক্সিজেনের ক্ষেত্রেও দেখছিলাম ভৌত দ্রবণ। হ্যাঁ, এই দেখো, অক্সিজেনের ক্ষেত্রে এই যে ভৌত দ্রবণ, হ্যাঁ, ভৌত দ্রবণ মানেই হচ্ছে রক্তরস। সো এখানেও হচ্ছে ভৌত দ্রবণ মানে কি? এটা রক্ত রসের মাধ্যমে পরিবাহিত হবে। সো যেহেতু এটা আমাদের সিকিউতে আসবে, আমাদের বিক্রিয়া শেখা লাগবে। আচ্ছা, রক্তরস কি? রক্তরস তো পানি, তাই না? রক্তরস তো এক ধরনের পানি। রক্তরসের মধ্যে আমাদের 90%ই পানি থাকে। তো দেখো, এই যে রক্তরস মানে কি? রক্তরসের পানি মানে H2O এর সাথে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে কি তৈরি করবে? কার্বনিক অ্যাসিড। খুবই সিম্পল কথা, দেখো, H2O এটা কি? রক্তরস। আমরা জানি কার্বন ডাইঅক্সাইড এখন কিসের মাধ্যমে পরিবাহিত হইতেছে? রক্তরসের পানির মাধ্যমে। সে যে এটা লিখলাম আমরা পানি, পানির সাথে কি যুক্ত হবে? কার্বন ডাইঅক্সাইড। পানির সাথে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হইয়া যদি এই দুটাকে যোগ করলে দেখবা কি এসে পড়তেছে? H2CO3। এই দুটাকে যোগ করলেই দেখবা আসা পড়তেছে হচ্ছে H2CO3। সমতা করাই থাকবে।
মানে জাস্ট H2 মানে পানি আর কার্বন ডাইঅক্সাইড যোগ করলেই দেখবা H2CO3 এসে পড়বে। হ্যাঁ, খুবই সহজ, H2CO3 এসে পড়বে এবং এই বিক্রিয়াটা কিন্তু শেখা লাগবে ফর CQ, ঠিক আছে। আচ্ছা, তাহলে আবার বলতেছি এখানে কি হইতেছে, কার্বন ডাইঅক্সাইড রক্তরসে অবস্থিত পানির সাথে বিক্রিয়া করে H2CO3 বা কার্বনিক অ্যাসিড তৈরি করতেছে, ঠিক আছে। আচ্ছা, এখন আসি কার্বনিক অ্যানহাইড্রেস এনজাইম প্রভাবক হিসেবে, এখানে এটা না দরকার নেই খুব বেশি। দেন আসো কার্বোমিনো যৌগরূপে, আরেকটা হচ্ছে আমাদের কার্বোমিনো যৌগ। হ্যাঁ, আরেকটা যৌগ কি কার্বোমিনো যৌগ। আরেকটা যৌগ হচ্ছে আমাদের কার্বোমিনো যৌগ, ঠিক আছে। কার্বোমিনো যৌগ মানে কি, দেখো এইটাও লোহিত রক্তকণিকার মধ্যে কি থাকে, হিমোগ্লোবিন থাকে। হিমোগ্লোবিনের দুইটা অংশ থাকে, আমরা যখন পড়বো এখানে নাম শুনেই বুঝে দিতেছি, হিমোগ্লোবিনের দুইটা অংশ আছে, একটা হচ্ছে হিম আর একটা হচ্ছে গ্লোবিন, একটা হচ্ছে হিম আর একটা হচ্ছে গ্লোবিন। এখন লোহিত রক্তকণিকার হিমোগ্লোবিনের কোন অংশের সাথে, গ্লোবিন অংশের সাথে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হবে। এখন গ্লোবিন অংশের আবার কোন অংশের সাথে, অ্যামিনো গ্রুপের সাথে। হ্যাঁ, তোমরা যারা আমার কোষ রসায়ন ক্লাসটা করছো তারা জানো যে প্রোটিন, গ্লোবিন কি, গ্লোবিন তো এক ধরনের প্রোটিন এবং প্রোটিনে একটা গ্রুপ থাকে যাকে বলা হয় অ্যামিনো গ্রুপ। আচ্ছা, এত কিছু না বুঝলেও এত কিছু বোঝার দরকার নাই, জাস্ট একটা কথা মনে রাখবা যে এই পর্যায়ে একটা কার্বোমিনো যৌগ তৈরি হয়, ঠিক আছে। এই পর্যায়ে কি হয়, একটা কার্বোমিনো যৌগ তৈরি হয়। এখন কার্বোমিনো যৌগটা কেমনে তৈরি হয় কার্বন ডাইঅক্সাইডের সাথে, দেখো কার্বন ডাইঅক্সাইডটা আমরা জানি লোহিত রক্তকণিকার মধ্যে কি থাকে, হিমোগ্লোবিন। এখন হিমোগ্লোবিনের মধ্যে আবার কি থাকে, হিম প্লাস গ্লোবিন। হ্যাঁ, এবং হিমোগ্লোবিনের কোন পার্টের সাথে, কোন অংশের সাথে, দুইটা পার্ট তো হিমোগ্লোবিনের, কয়টা পার্ট, দুইটা, একটা হচ্ছে হিম আর একটা হচ্ছে গ্লোবিন। এখন হিমোগ্লোবিনের ওই গ্লোবিন অংশের সাথে, মানে প্রোটিন, গ্লোবিন মানেই প্রোটিন, ওই গ্লোবিন অংশের সাথে ওই গ্লোবিন অংশের মধ্যে আবার একটা অ্যামিনো গ্রুপ থাকে। ওই এই যে গ্লোবিন যে অংশ বা প্রোটিন, ওই প্রোটিনের মধ্যে আবার একটা অ্যামিনো বা NH2 গ্রুপ থাকে, ওই গ্রুপের সাথে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে কার্বোমিনো হিমোগ্লোবিন যৌগ গঠন করবে। সো যৌগটার নাম কি, কার্বোমিনো হিমোগ্লোবিন। এটা মুখস্থ করতে হবে যৌগটার নাম। হিমোগ্লোবিন তো বুঝছোই, আর কার্বোমিনো, সো কার্বোমিনো হিমোগ্লোবিন, এই যৌগটার নাম মুখস্থ করতে হবে। এবং এই লাইন থেকে দেখো মেডিকেলে অনেকগুলো কোয়েশ্চেন আসছে, যখন মেডিকেলের কোয়েশ্চেন সলভ করাবো তখন বুঝতে পারবে এই লাইন থেকে কোন টাইপের কোয়েশ্চেন আসছে। বাট এতটুকু বুঝে নাও, এইটুক প্যারা থেকে মেডিকেলে দুইটা কোয়েশ্চেন আসছে, ঠিক আছে। তাহলে আমি আবার বলতেছি, দেখো এখানে বিক্রিয়াটা আমরা দেখি, বিক্রিয়াতে কি ঘটলো। এই যে বিক্রিয়াটা পড়াইছিলাম আমি, দেখো এই যে আমি একটু এখানে লিখে দেখাই। দেখো বিক্রিয়াটা আমি এখানে লিখে দেখো, কার্বন ডাইঅক্সাইড এখন কার সাথে যুক্ত হবে, আমরা তো কার্বন ডাইঅক্সাইডের পরিবহন করতেছি, তাই না। কার্বন ডাইঅক্সাইড হচ্ছে হিমোগ্লোবিনের সাথে যুক্ত হবে। হিমোগ্লোবিনের কোন অংশের সাথে যুক্ত হবে, গ্লোবিনের কোন অংশের সাথে, অ্যামিনো গ্রুপ। সো অ্যামিনো গ্রুপ মানে কি, NH2। সো এইটুক মনে রাখতে হবে যে কার্বন ডাইঅক্সাইড প্লাস HbNH2। সো এই দুইটা যোগ করলে আমরা কি পাই, এই দুইটা যোগ করলে আমরা পাই HB, এই যে HBটা লিখলাম, এই HBটা লেখা শেষ, HB লিখলাম এখানে, ঠিক আছে, HB। তারপর হচ্ছে এখানের NH লিখবো, এখানের NH, আচ্ছা এখানে তাহলে লিখলাম NH, ঠিক আছে, HbNH, এতটুকু লেখা শেষ। আর একটা হাইড্রোজেন কিন্তু বাকি আছে, তাই না, NH2 ছিল, ওইটা পরে লিখবো। আচ্ছা HbNH, দেন এখানে কি আছে, C+O, এখানে কার্বন ডাইঅক্সাইড থেকে লিখবো, এখানে কি একটা C আর দুইটা অক্সিজেন না, C+O, আর এখানে একটা H বাকি ছিল না, এখানে লিখলাম H। সো এই যে মানে জাস্ট এই দুইটা যোগ করে দিলে এটা এসে পড়ে। সো এই বিক্রিয়াটা মুখস্থ করতে হবে, সোজা কথা আমি বুঝাই দিলাম তো বুঝাইলে আমি এখন বাকিটুকু মুখস্থ করতে হবে এই বিক্রিয়াটা, ঠিক আছে। খুবই সহজ একটা বিক্রিয়া, আমি যেভাবে বুঝাইছি ওইভাবে মুখস্থ করলে আর কিচ্ছু না। সো এখানে দেখো তোমরা, এই যে কার্বন ডাইঅক্সাইডের পরিবহন তো হবে। সো কার্বন ডাইঅক্সাইডটা কার সাথে যুক্ত হবে, HbNH2, মানে হিমোগ্লোবিনের অ্যামিনো গ্রুপের সাথে, তাই না। HB মানে কিন্তু হিমোগ্লোবিন, এটা জানো। HB মানে আমরা হিমোগ্লোবিনকে HB লিখি, HB মানে হচ্ছে হিমোগ্লোবিন, হ্যাঁ। HB মানে কি, HB মানে হচ্ছে হিমোগ্লোবিন, হিমোগ্লোবিনের সংক্ষিপ্ত রূপ হচ্ছে HB। HBর কোন গ্রুপের সাথে, NH2 এর সাথে যুক্ত হবে। সো দেখো HB, কার্বন ডাইঅক্সাইড প্লাস HbNH2, এতটুকু লিখার দরকার নেই, সরাসরি আমরা লিখবো এইটা। তাহলে কি গঠন হবে, HbNH+COOH। জাস্ট এখান থেকে যোগ করলে এটা পাওয়া যায়, যাদের বেসিক ভালো, যারা যোগ বিয়োগ করতে পারো তারা দেখবা যোগ করলে এটা পাওয়া যাইতেছে। এবং কেমনে পাওয়া যায় এটা আমি দেখাই দিচ্ছি, যে HB, এখানে লিখলাম আমরা HB, দেন এখানে NH, এখানে লিখলাম আমরা একটা NH, আরেকটা H বাকি থাকে পরে লিখবো, যে আরেকটা H এখানে লিখছে, দেন এখানে কার্বন ডাইঅক্সাইড মানে C+O, তাই না, কার্বন ডাইঅক্সাইড মানে কি, C+O, এই C+O এখানে লিখে দিলাম। সো জাস্ট যোগ করলেই পাওয়া যায়। সো এই বিক্রিয়াটা আমি একটু ফাস্ট যাচ্ছি, বুঝছো, কারণ আমার একটু টাইমের শর্টেজ আছে। আশা করি ভিডিওটা হচ্ছে একটু স্লো করে দিলেই বুঝবা ভালো, ঠিক আছে। এইটা, এবং এই যৌগটার নাম হচ্ছে কার্বোমিনো হিমোগ্লোবিন। এই যৌগটার নাম কি, এই যৌগটার নাম হচ্ছে কার্বোমিনো হিমোগ্লোবিন, ঠিক আছে। আচ্ছা, সো আমাদের
পরের এগুলো লাগবে না, দেন এইটা লাগবে যে এই মোট কার্বন ডাইঅক্সাইডের শতকরা 27% কার্বমিনো যৌগরূপে পরিবাহিত হয়। সো কার্বমিনো যৌগরূপে কত পার্সেন্ট, 27% বা 27% সেম কথা, কত পার্সেন্ট কার্বন ডাইঅক্সাইড পরিবাহিত হয়? 27%। এইটা মনে রাখা লাগবে, এটা এমসিকিউতে খুব বেশি আসে। আচ্ছা, সো আর এটা মনে রাখবা, ভৌত দ্রবণরূপে কত পার্সেন্ট কার্বন ডাইঅক্সাইড পরিবাহিত হয়? 5%। সো যদি কোয়েশ্চেন আসে মোট টোটাল কার্বন ডাইঅক্সাইডের কত পার্সেন্ট ভৌত দ্রবণের মাধ্যমে পরিবাহিত হয়? 5%। যদি এটা কোয়েশ্চেন আসে টোটাল কার্বন ডাইঅক্সাইডের কত পার্সেন্ট, 27%, কত পার্সেন্ট হচ্ছে কার্বমিনো যৌগরূপে পরিবাহিত হয়? অ্যান্সার হবে 27%। কত ভাগ কার্বমিনো যৌগরূপে পরিবাহিত হয়? অ্যান্সার হবে 27%। ঠিক আছে? ওকে, আচ্ছা, 27% কার্বমিনো যৌগরূপে পরিবাহিত হয়, এগুলো মোটামুটি পারলেই হবে। দেন আমাদের দুইটা শেষ, আমাদের হচ্ছে ভৌত দ্রবণ শেষ আর কার্বমিনো যৌগ শেষ। কার্বমিনো যৌগ এই পর্যন্ত লিখলেই হবে। আমরা বিক্রিয়া দেখলাম, আমাদের দুইটা শেষ, তাই না? এখন আমাদের কোনটা বাকি আছে? এখন আমাদের বাকি আছে হচ্ছে বাইকার্বনের যৌগরূপে। এখন আমাদের বাকি আছে হচ্ছে বাইকার্বনের যৌগরূপে কীভাবে পরিবাহিত হয়। মনে রাখবা, বাইকার্বনের যৌগরূপে দুইভাবে পরিবাহিত হইতে পারে। বাইকার্বনের যৌগরূপে দুইভাবে পরিবাহিত। আচ্ছা, বাইকার্বনেট মানে কি? বাইকার্বনেট মানে হচ্ছে HCO3-। বাইকার্বনেট মানে যারা কেমিস্ট্রি পারো, বাইকার্বনেট মানে হচ্ছে HCO3-। সো এই রূপে বা এই বাইকার্বনেটের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড দুইভাবে পরিবাহিত হয়। হইতে পারে সেটা সোডিয়াম বাইকার্বনেট, অথবা হইতে পারে সেটা পটাশিয়াম বাইকার্বনেট। হ্যাঁ, হইতে পারে সেটা সোডিয়াম বাইকার্বনেট বা হইতে পারে সেটা পটাশিয়াম বাইকার্বনেট। সো কার্বন ডাইঅক্সাইড সোডিয়াম বাইকার্বনেট হিসাবেও পরিবাহিত হইতে পারে বা পটাশিয়াম বাইকার্বনেট রূপেও পরিবাহিত হইতে পারে। এখন কথা হচ্ছে কোন সময় কোনটা পরিবাহিত হবে। সোডিয়াম বাইকার্বনেট হচ্ছে আমাদের, দেখো এখানে লেখা আছে, এই যে সোডিয়াম বাইকার্বনেট হচ্ছে আমাদের কিসের মাধ্যমে পরিবাহিত হয় বলো তো? এটা হচ্ছে রক্তের প্লাজমার মাধ্যমে। হ্যাঁ, প্লাজমা, রক্তে যখন তুমি দেখবা কার্বন ডাইঅক্সাইডটা প্লাজমার মাধ্যমে পরিবাহিত হচ্ছে, তখন সোডিয়াম বাইকার্বনেট, মানে সোডিয়াম বাইকার্বনেট রূপে কোথায় পরিবাহিত হয়? প্লাজমা। এবং পটাশিয়াম বাইকার্বনেট রূপে কোথায় পরিবাহিত হয়? লোহিত রক্তকণিকা। হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট কথা এমসিকিউর জন্য। এমসিকিউ তো প্রায়ই আসে যে লোহিত রক্তকণিকায় কার্বন ডাইঅক্সাইড কী হিসাবে পরিবাহিত হয় বা কোন বাইকার্বনেট হিসাবে পরিবাহিত হয়? অ্যান্সার হবে পটাশিয়াম বাইকার্বনেট। যদি আসে প্লাজমায় কী হিসাবে পরিবাহিত হয়? অ্যান্সার হবে সোডিয়াম বাইকার্বনেট। সো কার্বন ডাইঅক্সাইড বাইকার্বনেট রূপে দুইভাবে পরিবাহিত। আমি রিক্যাপ করতেছি, কার্বন ডাইঅক্সাইড বাইকার্বনেট রূপে মানে HCO3 এই রূপে দুইভাবে পরিবাহিত হইতে পারে। কয়ভাবে? দুইভাবে পরিবাহিত হইতে পারে। হইতে পারে সেটা সোডিয়াম বাইকার্বনেট, যদি সোডিয়াম বাইকার্বনেট হয় তাহলে সেটা কিসের মাধ্যমে পরিবাহিত হবে? প্লাজমা। যদি সোডিয়াম বাইকার্বনেট হয় তাহলে সেটা কিসের মাধ্যমে পরিবাহিত হবে? প্লাজমা। যদি হয় এটা পটাশিয়াম বাইকার্বনেট, তাহলে ওইটা কিসের মাধ্যমে পরিবাহিত হবে? অ্যান্সার হবে লোহিত রক্তকণিকা। খুবই সিম্পল, খুবই সহজ। আচ্ছা, এতটুকু কথা মনে রাখলেই হবে। এবং এখন পড়তে হবে তোমার পার্সেন্টেজ। ঠিক আছে, এখন কি পড়তে হবে? পার্সেন্টেজ, যে 65% বাইকার্বনেট রূপে পরিবাহিত হয়। কার্বন ডাইঅক্সাইডের কত পার্সেন্ট বাইকার্বনেট রূপে পরিবাহিত হয়? 65। হ্যাঁ, সো তিনটা পার্সেন্টেজ আমরা পড়লাম। এক নাম্বারটাতে ছিল 5% মানে ভৌত দ্রবণ রূপে, 2 নাম্বারটাতে ছিল হচ্ছে 27% মানে কার্বমিনো যৌগ রূপে, 3 নাম্বারটা হচ্ছে 65%, তাই না? মানে হচ্ছে বাইকার্বনেট যৌগ রূপে কার্বন ডাইঅক্সাইডের কত পার্সেন্ট? 65% পরিবাহিত হয়। সো এইটুক জানলেই হবে। এখন আসছে ক্লোরাইড শিফট জিনিসটা কি? আচ্ছা, এই যে আমাদের এখন ক্লোরাইড শিফট নিয়ে আমরা পড়বো। আচ্ছা, ক্লোরাইড শিফট বোঝার আগে তো এই যখন সিকিউতে আসবে, সিকিউতে হচ্ছে তোমার এই চিত্রটা আঁকতে হবে। ঠিক আছে, সিকিউতে তোমার এই চিত্রটা আঁকতে হবে। সো এই চিত্রটা কেমনে একবার আমি একটু দেখাই দিই। ঠিক আছে, যখন আসবে কার্বন ডাইঅক্সাইড, রক্তে কীভাবে কার্বন ডাইঅক্সাইড পরিবাহিত হয়, তখন এই চিত্রটা আঁকতে হবে। রক্তে, এই যে আমি এখানে লাস্ট ক্লাসে আঁকছিলাম, দেখো আবার তোমাদের দেখাই দিই। সো একটা এরকম আরবিসি আঁকবা, এখানে কি আঁকবা? এটা হচ্ছে আরবিসি বা রেড ব্লাড সেল বা লোহিত রক্তকণিকাই। একটা লোহিত রক্তকণিকা আঁকলা, এটা কি আঁকলা? লোহিত রক্তকণিকা। এটা হচ্ছে আচ্ছা, আরবিসি লিখি সংক্ষেপে, রেড ব্লাড সেল। আচ্ছা, এখানে হচ্ছে তোমার দুইটা বিক্রিয়া লিখতে হবে। দেন আমরা বিক্রিয়া শিখছি কয়টা? কার্বন ডাইঅক্সাইড 3ভাবেই পরিবাহিত হয়, বাট আমরা বিক্রিয়া শিখছি 2টা। দেখো, আমরা বিক্রিয়া শিখছি হচ্ছে 2টা। একটা হচ্ছে এইটা, একটা হচ্ছে ভৌত দ্রবণ রূপের জন্য একটা বিক্রিয়া শিখছে, এই যে ভৌত দ্রবণ রূপের এই বিক্রিয়াটা। ঠিক আছে, ভৌত দ্রবণের এই বিক্রিয়াটা, এবং আরেকটা বিক্রিয়া হচ্ছে আমাদের কার্বমিনো যৌগের এই বিক্রিয়াটা। ঠিক আছে, কিন্তু বাইকার্বনেটের জন্য আমরা কোনো বিক্রিয়া শিখি নাই, সো ওই দুটো বিক্রিয়া জাস্ট আমরা ওইখানে লিখবো। ঠিক আছে, এই দেখো এরিথ্রোসাইট।
সো এই দুটো বিক্রিয়া আমরা এখানে লিখবো। এক নম্বরে আমরা কী পাইছিলাম, ভৌত দ্রবণ রূপে। এক নম্বরে কী পাইছিলাম, কার্বন ডাইঅক্সাইড কী হিসেবে পরিবাহিত হয়, ভৌত দ্রবণ রূপে। সো এটাকে H2O প্লাস কার্বন ডাইঅক্সাইড। সো এটা কী তৈরি করবে বলো তো, H2CO3, তাই না? H2CO3। আচ্ছা একটু দাঁড়াও, আচ্ছা এটা আমি একটু ছোটো করে লিখে লাগবে। হ্যাঁ আচ্ছা কী হলো এখানে, H2O, এটা হচ্ছে আমার এক নম্বর বিক্রিয়াটা, H2O প্লাস কার্বন ডাইঅক্সাইড কী তৈরি হবে বলো তো, H2CO3। এটা কয় নম্বর বিক্রিয়াটা, এটা হচ্ছে ভৌত দ্রবণ রূপের এক নম্বর, কার্বন ডাইঅক্সাইড যে পরিবাহিত হয় তার এক নম্বর বিক্রিয়াটা। আচ্ছা এবং দুই নম্বর বিক্রিয়াটা আমরা কী শিখছি, কার্বন ডাইঅক্সাইড কার সাথে যুক্ত হবে, HbNH2 এর সাথে যুক্ত হবে, মানে হিমোগ্লোবিনের অ্যামিনো গ্রুপের সাথে। দেন কী তৈরি করবে, জাস্ট সিম্পল যারা যোগ বিয়োগ করতে পারে সেটা হচ্ছে HbNH3OH, এটা তৈরি হবে। আচ্ছা এটাই শেষ, এই দুইটা বিক্রিয়াই হচ্ছে মেইন। এখন বুঝাই হচ্ছে ক্লোরাইড শিফট জিনিসটা আসলে কি। এখন এই যে H2CO3 না, এটা হচ্ছে আবার ভেঙে যায়, এটা কি, এটা হচ্ছে ভেঙে যায়। আচ্ছা ক্লোরাইড শিফট আগে বই থেকে একটু দেখাই আসে, চলো দেখো, সব আগের যা পড়ছি সব বাদ দাও, জাস্ট এখন যা বোঝাবো এটার দিকে খেয়াল করো। এখানে এটা কি, এটা হচ্ছে বাইকার্বনেট, এখানে মাইনাসটা দেয় নাই, এটা হচ্ছে বাইকার্বনেট, HCO3 মাইনাস বাইকার্বনেট। হ্যাঁ এটা কি বাইকার্বনেট, দেখো এটা লোহিত রক্তকণিকা থেকে বের হয়ে যাচ্ছে, এটা কি হয়ে যাচ্ছে, লোহিত রক্তকণিকা থেকে বের হয়ে যাচ্ছে। আচ্ছা এটা যে লোহিত রক্তকণিকা থেকে বের হয়ে যাচ্ছে, তার ফলে লোহিত রক্তকণিকার ভিতরে ঋণাত্মক আয়নের একটা ঘাটতি সৃষ্টি হয়, তার ফলে লোহিত রক্তকণিকার ভিতরে ঋণাত্মক আয়নের একটা ঘাটতি সৃষ্টি হয়, যেহেতু একটা ঋণাত্মক আয়ন বের হয়ে যাচ্ছে। যে HCO3 মাইনাস, এটা কেমন আয়ন, এটা হচ্ছে অবভিয়াসলি একটা ঋণাত্মক আয়ন। এটা কেমন আয়ন, অবভিয়াসলি একটা ঋণাত্মক আয়ন। এটা কি হয়ে গেল, লোহিত রক্তকণিকা থেকে বের হয়ে গেল, ফলে লোহিত রক্তকণিকার ভিতরে একটা নেগেটিভ চার্জের অভাব দেখা দিল, তাই না? সো তখন ওই নেগেটিভ চার্জের অভাবটা পূরণ করার জন্য বাইরে থেকে আরেকটা নেগেটিভ চার্জ, সেটা কি ক্লোরাইড, সেটা ভিতরে প্রবেশ করবে। তাহলে কি হলো, নেগেটিভ চার্জের সাম্যতা রক্ষা হলো। সো এটাই জাস্ট ক্লোরাইড শিফট, আর কিচ্ছু না। ক্লোরাইড শিফট দিয়ে তোমাদের কোনো সিকিউ আসবে না, MCQ টুকটাক আসতে পারে, বাট এটাই কনসেপ্ট, এটাই সিম্পল কথা, ঠিক আছে? যে ভিতর থেকে একটা মাইনাস আয়ন বা নেগেটিভ আয়ন বাইরে বের হয়ে গেল, লোহিত রক্তকণিকা থেকে একটা নেগেটিভ আয়ন বাইরে বের হয়ে গেল, ফলে ভিতরে ঋণাত্মক আয়নের অভাব দেখা দিল, ওই অভাবটা পূরণের জন্য বাইরে থেকে আরেকটা ঋণাত্মক আয়ন, যেটা কিনা আমরা বলতেছি Cl মাইনাস বা ক্লোরাইড, ওইটা ভিতরে প্রবেশ করে ঋণাত্মক আয়নের ঘাটতি পূরণ করে। সো দেখো এখানে এই ডেফিনিশনটাই লিখছে, লোহিত কণিকা থেকে এখানে HCO3 মাইনাস হবে, ঠিক আছে? HCO3 মাইনাস আয়ন বেরিয়ে আসায় কি হয় বলো তো, ঋণাত্মক আয়নের ঘাটতি বা অভাব হয়, ফলে প্লাজমা থেকে ক্লোরাইড আয়ন লোহিত কণিকায় প্রবেশ করে, সেই ঘাটতি, সেই অভাব পূরণ করে। একেই বলা হয় ক্লোরাইড শিফট। ক্লোরাইড শিফট মানে কি, ক্লোরাইডের মুভমেন্ট, শিফট মানে বাইরে থেকে ভিতরে ঢুকতেছে, এই জন্য এটাকে বলা হয় শিফট। সো ক্লোরাইড বাইরে থেকে ভিতরে ঢুকতেছে, যেন এটাকে বলা হয় শিফট। সো কিচ্ছু না, বাইকার্বনেট ভিতরে ঢুকতেছে, এটার বদলে ক্লোরাইড ভিতরে, বাইকার্বনেট বাইরে বের হয়ে যাচ্ছে, এটার ফলে ক্লোরাইড ভিতরে ঢুকতেছে, এটাকেই বলা হইতেছে ক্লোরাইড শিফট। এটা সিকিউতে আসবে না, জাস্ট একটা যদি MCQতে আসে ক্লোরাইড শিফট কাকে বলে, তার জন্য এখানে কমার্ক লিখে রাখো, এখানে সুন্দর করে ডেফিনেশন দেওয়া আছে, এটা 1 মার্ক লিখে রাখো, এটা আসতে পারে, আর কিছু না, ঠিক আছে? আচ্ছা এটা আবিষ্কার করছে হ্যামবার্গার, এই জন্য একে হ্যামবার্গার শিফটও বলা হয়। এটা আবিষ্কার করছে হ্যামবার্গার, এই জন্য এটাকে হ্যামবার্গার শিফটও বলা হয়। এই ক্লোরাইড শিফটকে হ্যামবার্গার শিফট বলা হয়, ঠিক আছে? আচ্ছা এখন এখানে কি লিখবে দেখো, এই যে H2CO3 এটা না আবার ভাঙে, এটা আবার ভেঙে H প্লাস প্লাস HCO3 মাইনাস তৈরি করে, যে বাইকার্বনেট এসে পড়লো। হ্যাঁ এই যে আমার এই যে এইটা ভাঙে এই দুটো তৈরি করে, ঠিক আছে? H প্লাস আর HCO3 মাইনাস, H প্লাস আর HCO3 মাইনাস তৈরি করলো। এখন এই যে HCO3 মাইনাস, এটা কি হয়ে যায়, পুশ করে বাইরে বের হয়ে যায়, HCO3 মাইনাস, বাইরে বের হয়ে যায়। আর ভিতর ও কী পড়ছিলাম, এটার বদলে ভিতরে কি প্রবেশ করে, ক্লোরাইড, কি প্রবেশ করে, ক্লোরাইড। এই জাস্ট এতটুকু লিখে দেবা, এবং এখানে ছোটো করে ক্লোরাইড শিফট এই কথাটা লিখে দেবা, এই শেষ। যদি লোহিত রক্তকণিকা রক্তে কার্বন ডাইঅক্সাইড কীভাবে পরিবাহিত হয়, তাহলে তুমি এই চিত্রটা অবশ্যই দেবা, যে এখানে যতটুকু লিখলাম এটার SS নিয়ে রাখো বা স্ক্রিনশট নিয়ে রাখো, এখানে যতটুকু লিখলাম এই চিত্রটা আঁকলেই হবে, এটার স্ক্রিনশট নিয়ে রাখো, ঠিক আছে? এটার স্ক্রিনশট নিয়ে রাখো।
দেখো এইটা ভাঙলে কিন্তু এটা তৈরি হইতেছে, এটা ভাঙে এটা আসতেছে, ঠিক আছে, H প্লাস আর HCO3 মাইনাস, মানে আমরা জানি একটা আয়ন ভাঙলে একটা পজিটিভ আর একটা নেগেটিভ আয়ন তৈরি হয়, তাই না? এটা ভেঙে এটা তৈরি হলো, দেন এখান থেকে এই যে এটা বের হয়ে গেল, এটা বাইরে বের হয়ে গেল এবং বাইরে থেকে ক্লোরাইডটা ভিতরে প্রবেশ করলো, এটাকে বলা হয় ক্লোরাইড শিফট। হ্যাঁ, এবং এতটুকু পর্যন্ত তুমি লিখবা, এটা বইয়ে যা দেওয়া আছে পুরোটা লেখা দরকার নেই, এতটুকু তুমি লিখবা রক্তে কার্বন ডাইঅক্সাইড পরিবহন আসলে, হ্যাঁ, ওই 3টা হেডলাইন দিবা, ওই 3টা হেডলাইনের ভিতরে আমি যা যা শিখেছি তা লিখবা, দেন হচ্ছে এই চিত্রটা আঁকবা, ঠিক আছে? ওকে, শেষ। এটা কোন কোশ্চেনের আনসার? রক্তে কিভাবে কার্বন ডাইঅক্সাইড পরিবহন হয় সেই কোশ্চেনের আনসার। আচ্ছা শেষ, এখন আমরা আসো, এগুলো পরে ফেলছে, এখন আসো শ্বাসরঞ্জকে, শ্বসনের শ্বাসরঞ্জকের ভূমিকা। শ্বাসরঞ্জক মানে হচ্ছে হিমোগ্লোবিন, লিখে নাও, শ্বাসরঞ্জক মানে হিমোগ্লোবিন, হিমোগ্লোবিনকে আমরা HB দ্বারা প্রকাশ করি। শ্বাসরঞ্জক মানে হচ্ছে হিমোগ্লোবিন। দেখো মেরুদণ্ডী প্রাণীদের লাল রঙের হিমোগ্লোবিন থাকে, এটাই হচ্ছে শ্বাসরঞ্জক, জাস্ট এইটুক মার্ক করো। মেরুদণ্ড প্রাণীদের লাল রঙের হিমোগ্লোবিন থাকে, জাস্ট এইটুক মার্ক করো। আচ্ছা, মেরুদণ্ডী প্রাণীদের লাল রঙের হিমোগ্লোবিন থাকে। আচ্ছা, লোহিত রক্তকণিকার প্রধান উপাদান হচ্ছে হিমোগ্লোবিন, এটাও একটি এমসিকিউর জন্য মার্ক করো। লোহিত রক্তকণিকার প্রধান উপাদান কি? হিমোগ্লোবিন। আচ্ছা, হিমোগ্লোবিন কয়টা অংশ দিয়ে গঠিত? দুইটা, একটা হচ্ছে গ্লোবিন আর একটা হচ্ছে হিম। এটা আমরা জানি, হিমোগ্লোবিন নাম শুনেই বোঝা যায় হিমোগ্লোবিনের ভিতর দুইটা জিনিস আছে, একটা হচ্ছে গ্লোবিন আর একটা হিম। গ্লোবিন কি? গ্লোবিন হচ্ছে এক ধরনের প্রোটিন, এবং হিম কি? হিম হচ্ছে এক ধরনের লৌহ বা আয়রন, ঠিক আছে, আর কিছু না। আচ্ছা, রক্তে হিমোগ্লোবিনের অনুপাত কত? এগুলো জাস্ট এমসিকিউর জন্য, আবার বলতেছি এমসিকিউর জন্য, যদি কোয়েশ্চেন আসে। রক্তে হিমোগ্লোবিনের অনুপাত কত? 1:25। এবং রক্তে হিমের, আচ্ছা, এবং রক্তে কত পার্সেন্ট লৌহ বা হিম থাকে? 33.33%, এমসিকিউর জন্য পড়বা। এবং একজন পূর্ণবয়স্ক মানুষের সমগ্র রক্তে কত গ্রাম লৌহ থাকে? 4 থেকে 5 গ্রাম। সো এই কথাগুলো জাস্ট এমসিকিউর জন্য পড়বে, এগুলো খুব ডিপলি বোঝার দরকার নেই। যদি কোয়েশ্চেন আসে রক্তে হিমোগ্লোবিনের অনুপাত কত, অ্যান্সার হবে 1:25, অ্যান্সার হবে কি 1:25। যদি কোয়েশ্চেন আসে রক্তে টোটাল কত গ্রাম লৌহ থাকে? 4 থেকে 5 গ্রাম। যদি কোয়েশ্চেন আসে রক্তে কত পার্সেন্ট লৌহ থাকে? 33%, 33.33%, এমসিকিউর জন্য পড়বা। আচ্ছা, দেন এই লাইনটি ইম্পর্টেন্ট, দেখো এখান থেকে মেডিকেলেও কোয়েশ্চেন আসছিল যে প্রতিটি হিমোগ্লোবিনের 4টা হিম অংশ থাকে, 4টা ফেরাস বা লৌহ অংশ থাকে এবং 4 অণু অক্সিজেন যুক্ত করতে পারে, মানে সব কিছু 4, সব কিছু 4। হ্যাঁ, হিমোগ্লোবিন মানে কি? হিম আর গ্লোবিন। এখন হিম কয়টা থাকে? একটা হিমোগ্লোবিনের ভিতর হিম মানে হিমের অণু থাকে 4টা, ফেরাস মানে আয়রন মানে হচ্ছে ওই যে হিম, ওইটাও থাকে 4টা, এবং অক্সিজেন অণুও থাকে হচ্ছে 4টা। এই 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 জিনিস মনে রাখবে, সব কিছু হচ্ছে 4টা করে থাকে প্রতিটি হিমোগ্লোবিনে সব কিছু কী করে থাকে? 4টা। দেখো এই চিত্রটা যদি দেখো, এখানে সব কিছু কয়টা করে আছে? 4টা। এই যে গ্লোবিন মানে যে পিঙ্কিশ কালার কয়টা আছে? 1 2 3 4টা। দেন এই যে কালোটা হচ্ছে হিম, এটাও কয়টা আছে? 1 2 3 4টা। অক্সিজেন কয়টা আছে? অক্সিজেনও আছে 4টা। সো জাস্ট এটা মনে রাখবা যে সব কিছু 4টা করে থাকে, আর কিছু না। সব কিছু কয়টা করে থাকে একটা হিমোগ্লোবিনের ভিতর? 4টা করে। আচ্ছা, এখন আসি শ্বাসনালীর সংক্রমণ ও রক্ষণ। আচ্ছা, এটাও লাস্ট ক্লাসে পড়াইছিলাম। দেখো আমাদের শ্বাসনালী সংক্রমণ দুইভাবে হইতে পারে, একটা হচ্ছে ঊর্ধ্ব শ্বাসনালী সংক্রমণ মানে উপরের পার্টে, শ্বাসনালীর উপরের পার্টে সংক্রমণ, আর একটা হচ্ছে নিম্ন শ্বাসনালী সংক্রমণ মানে শ্বাসনালী বা ট্রাকিয়ার নিচের পার্টে যদি সংক্রমণ হয়। আচ্ছা, এখন যে কোনো একটা পড়লেই হবে ঊর্ধ্ব শ্বাসনালী সংক্রমণ কোনগুলো এবং নিম্ন শ্বাসনালী সংক্রমণ কোনগুলো, যে কোনো একটা পড়লেই তুমি এমসিকিউ পারবা। সো তুমি নিচেরটাই পড়ো। হ্যাঁ, নিম্ন শ্বাসনালী সংক্রমণ কী কী আছে? দেখো, ফ্লু, ব্রোঙ্কাইটিস, নিউমোনিয়া, যক্ষা, এগুলো হচ্ছে নিম্ন শ্বাসনালী সংক্রমণ। যদি এমসিকিউতে আসে নিচের কোনটি নিম্ন শ্বাসনালী সংক্রমণ না নিচের কোনটি নিম্ন শ্বাসনালী সংক্রমণ নয়, এই টাইপের অ্যান্সার যাতে করতে পারো, জাস্ট এটা শিখলেই হবে, তাহলে এটা এমনিতেই পারবা। কারণ অপশনে যা এক্সক্লুড করে যে এটা হবে না ওইটা হবে না, এটা এভাবে এমনিই পারবা। সো ঊর্ধ্ব শ্বাসনালী সংক্রমণ এবং নিম্ন শ্বাসনালী সংক্রমণের উদাহরণগুলো ইম্পর্টেন্ট, বাট তুমি যদি শুধু নিম্ন শ্বাসনালী সংক্রমণগুলো শিখো, মানে নিম্ন শ্বাসনালীতে কোন কোন রোগ হয়, তাহলে অটোমেটিক্যালি তুমি ঊর্ধ্ব শ্বাসনালীতে কী কী হয় ওগুলো পারবা। সো এটা শেখার দরকার নাই, তুমি জাস্ট এইটা শিখবা যে নিম্ন শ্বাসনালী সংক্রমণ কী কী রোগ হয়, নিম্ন শ্বাসনালী সংক্রমণে কী কী রোগ হতে পারে, নিম্ন শ্বাসনালী সংক্রমণে কী কী রোগ হতে পারে? ফ্লু, ব্রোঙ্কাইটিস, নিউমোনিয়া, যক্ষা, এই 4টা সংক্রমণ হচ্ছে নিম্ন শ্বাসনালীতে হয়। তাহলে উপরেগুলো অটোমেটিক্যালি পারবা ফর এমসিকিউ। ওকে, সো আজকে এখানে শেষ করতেছি।